আজকে তোমাদের আমি প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ সম্বন্ধে বলব। এর আগের দিন পর্যন্ত কার্বন ও কার্বনঘটিত যৌগসমূহ এই অধ্যায়টা আমরা শেষ করেছি। আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো। অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পাঠ্য বিষয়ের এটি শেষ চ্যাপ্টার। কার্বন ঘটিত জ্বালানি বা কার্বন ও কার্বন ঘটিত যৌগসমূহের মধ্যে এর আগের দিন কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতি এবং কার্বন ডাইঅক্সাইডের শিল্প প্রস্তুতি, শিল্প ব্যবহার এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং কার্বন ডাইঅক্সাইডের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক ধর্ম সম্বন্ধেও আমরা আলোচনা করেছিলাম। এরপর যেটি আছে সেটি হলো প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। প্রকৃতিতে আমাদের এই আবহমণ্ডলে বিভিন্ন ঘটনা ঘটে। অতীতেও যেমন ঘটত, বর্তমানেও ঘটছে, কিন্তু প্রতিটি প্রাকৃতিক ঘটনা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের সাথে সাথে পূর্বে ঘটা ঘটনা থেকে এখন অনেক কিন্তু পরিবর্তন ঘটে গেছে। আর তোমরা ভূগোলেও পড়েছ, এই প্রাকৃতিক ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা এবং বিচার বিশ্লেষণ সেখানেও তোমাদের ছিল। তো এখানে আমাদের সেই প্রাকৃতিক ঘটনাগুলির বিজ্ঞানসম্মত কারণ এবং তার ব্যাখ্যা আমাদের জানতে হবে। প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছি যে জীব সৃষ্টির সময় থেকে ক্রমশ ধাপে ধাপে বা অভিব্যক্তির মাধ্যমে এই অত্যাধুনিক মানব সভ্যতার সৃষ্টি হয়েছে। তো সেখানে বহু বছর কেটে গেছে, এক একটা যুগ, এদেরকে বলা হয় কি এক একটা যুগ বা ইপক, প্রায় 20,000 বছর 20,000 বছর কেটে গেছে এক একটা ধাপে পরিবর্তন করতে। অনির্দিষ্ট সময় লেগে গেছে। তো সেই সময়ের ভিত্তিতেই যেমন প্রকৃতিতে সৃষ্ট জীবেদের, উদ্ভিদ এবং প্রাণীকুলের মধ্যে ক্রমশ পরিবর্তন ঘটেছে, পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে যত উন্নততর সভ্যতার সৃষ্টি হয়েছে তার যেমন সুফল আমরা পেয়েছি, কিন্তু আধুনিক হওয়ার সাথে সাথে আমরা কিন্তু তার কুফলও অনেক পেয়েছি। সেগুলো অগ্রগতির পর্যায়ে কিছুটা হলেও ঢাকা পড়ে গেলেও কিন্তু আধুনিক মানব সভ্যতায় আমরা যেমন প্রকৃতির উপরে অনেক রকম আঘাত করেছি, প্রকৃতি থেকেও সেই জন্যে বর্তমানে বিভিন্ন রকমের আঘাত বা প্রত্যাঘাত আমাদেরকে ফিরে পেতে হচ্ছে বা বর্তমানে সহ্য করতে হচ্ছে। তো যাই হোক, যে সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটে তার সবগুলি ঘটে কিন্তু এই ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতার মধ্যে।
পৃথিবীর এই আবহমণ্ডল সেখানে ঢাকা হয়ে আছে পৃথিবীর বায়ু দ্বারা, যেটাকে বলছি আমরা বায়ুমণ্ডল। আমরা যত উপরের দিকে উঠে যাই তত কিন্তু এই বায়ুমণ্ডলের বায়ুর ঘনত্ব বা বায়ুর উপাদানের ঘনত্ব ক্রমশ হ্রাস পেতে থাকে। সেই জন্যই এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এই বায়ুর স্তরকে কতকগুলি ভাগে বা স্ফিয়ারে ভাগ করা হয়েছে। সেই পৃথিবীর সৃষ্টির সময়ে আমরা জানি কি পৃথিবী ছিল একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। সেই তাপে পৃথিবীর মধ্যে থাকা বিভিন্ন হালকা গ্যাসগুলো যথেষ্ট গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে গেছে এবং তারা কিন্তু উপরের দিকে উঠে গিয়ে সেই সমস্ত হালকা গ্যাসগুলো প্রকৃতিতে পরিমাণ ধীরে ধীরে ক্রমশ হ্রাস পেয়ে গেছে। তা যাই হোক, ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় আমরা এই ভূপৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডল রয়েছে সেগুলিকে কতগুলি স্তরে বা ভাগে ভাগ করা হয়েছে, বিন্যস্ত করা হয়েছে। প্রথমের দিকে যে স্তর ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত, এখানে হচ্ছে প্রাকৃতিক ঘটনা। তার মধ্যে প্রথম আমরা করছি কি পৃথিবীর আবহমণ্ডলের স্তর বিন্যাস। এখানে আবহমণ্ডলের আমরা স্তর বিন্যাস করেছি। আবহমণ্ডলের স্তর বিন্যাস। সে জায়গায় ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত যে স্তর, সেই স্তরেই কিন্তু এই সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটে। এখানে বায়ুর ঘনত্ব সর্বাধিক, বায়ুর চাপ সর্বাধিক। আমরা জানি, আমরা আগেই পড়েছি যে চাপ কাকে বলে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে যেহেতু বায়ু স্তরে স্তরে বিদ্যমান এবং যত উপরের দিকে যাব ততই কিন্তু বায়ুর পরিমাণ বা একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল নিম্নমুখী ওজন এর পরিমাণ কমতে থাকে, তাই ঘনত্বও কমে বা চাপও কমে। তাহলে এই 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে শুরু করে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত এটা ভূপৃষ্ঠ। এটা হচ্ছে 18 কিলোমিটার, 16 কিমি থেকে 18 কিলোমিটার পর্যন্ত এই ডিসটেন্স, এটাকে বলা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। অর্থাৎ কি এই 18 কিলোমিটারের মধ্যেই সমস্ত বেশিরভাগ প্রাকৃতিক ঘটনাই ঘটে। এই মণ্ডলটাকে বা এই স্তরটাকে বলা হচ্ছে কি ক্ষুব্ধ মণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার অঞ্চলেই বায়ুর ঘনত্ব সর্বাধিক এবং বায়ুর চাপও সর্বাধিক, যার জন্য এখানে কিন্তু যাবতীয় প্রাকৃতিক ঘটনা যেমন মেঘ, কুয়াশা, শিশির, বৃষ্টি, কুহেলিকা, তুষার ঝড়, ঝঞ্ঝা, ঝড়, তুষারপাত, এই সবগুলি ঘটে এই ট্রপোস্ফিয়ারের মধ্যে। এখানে সূর্য থেকে আসা কার্যকরী সৌর বিকিরণ, যেটাকে বলছি সোলার ইফেক্টিভ রেডিয়েশন,
সেই কার্যকরী সৌর বিকিরণের যেটা 66% আসে আর 34% ফিরে যায়, মহাশূন্যে ফিরে যায়, যেটাকে আমরা বলি অ্যালবেডো। সেটা বাদ দিয়ে কেবলমাত্র এই কার্যকরী সৌর বিকিরণের সামান্য অংশই ভূপৃষ্ঠের বাড়ি ঘর, গাছপালা, মানুষজন, জীবজন্তু প্রভৃতির দ্বারা শোষিত হয়। বেশিরভাগ অংশটাই কিন্তু আবার ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। তো এই ফিরে যাওয়ার সময় সূর্যের তাপ সে কী করে, ভূপৃষ্ঠের উপরকার জলরাশি প্রাকৃতিক পাতন প্রক্রিয়ায় সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে গিয়ে ঠান্ডায় ঘনীভূত হয় এবং ঘনীভূত হয়ে সেটা কি হয়, মেঘের সঞ্চার করে, বা ছোট্ট ছোট্ট জলীয় বাষ্প কণাগুলো বায়ুর মাধ্যমে ভাসমান কার্বন কণা, ধূলি কণা, ফ্লাই অ্যাশ কণা প্রভৃতিকে আশ্রয় করে ভেসে বেড়াতে থাকে। পরবর্তী পর্যায়ে ওই জলকণাগুলো ঘনীভূত হয়ে অপেক্ষাকৃত বড় আকার ধারণ করে এবং এরা পুঞ্জীভূত অবস্থায় যতক্ষণ পারে এরা বায়ুর মাধ্যমে ভেসে থাকে এবং এভাবেই পুঞ্জীভূত হয় মেঘ। যাই হোক, এই 16 থেকে 18 কিলোমিটারের মধ্যেই এই সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটে। এর পরবর্তী প্রায় 3 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেখানে বলা হচ্ছে একটা স্ফিয়ার বা মণ্ডল, যেটাকে ভাগ করা হয়েছে কি এর ট্রপোস্ফিয়ারের সীমামান, অর্থাৎ সীমাস্থ স্তর, যেটাকে বলা হয় ট্রপোপজ। পজ কথার অর্থ তোমরা জানো যে থেমে যাওয়া, এখানেই যেন এই ট্রপোস্ফিয়ারটা থেমে গেছে, অর্থাৎ পরবর্তী স্তরের সঙ্গে ট্রপোস্ফিয়ারের সীমামানটা হলো কোনটা, এই ট্রপোপজটা। এই ট্রপোপজের বা তার ঠিক উপরের স্তরেই আমাদের কিন্তু সেখানে কিন্তু আর এত কিছু প্রাকৃতিক ঘটনা দেখা যায় না। সেখানে ঘটা প্রাকৃতিক ঘটনার পরিমাণ কিন্তু খুবই কম এবং সেটা আমরা পরে পরে জানবো। তো ট্রপোস্ফিয়ারের উপরের স্তরেই, মানে ট্রপোপজের উপরেই বা স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকেই আমাদের এই বিমান চলাচল করে, যার জন্য ওখানে কিন্তু এই মেঘ, তুষার বা তুষার ঝড়, কুয়াশা ইত্যাদি দ্বারা বিমানের চালকদের বাধা সৃষ্টি করতে পারে না। সেই কারণের জন্যেই বিমান চলাচল করে ঠিক ট্রপোস্ফিয়ারের উপরে বা ট্রপোপজের উপরের স্তরে বা ট্রপোপজের মধ্যে দিয়ে। তো তার পরবর্তী রয়েছে এখান থেকে প্রায় 38 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি সেটাকে বলা হয় শান্ত মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, শান্ত মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, এর নামের মধ্যেই যেন রয়েছে, যেহেতু ওখানে কোনো রকম এই সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটতে দেখা যায় না, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। দেখা গেছে, এটা পরীক্ষামূলকভাবে দেখা গেছে ওই 16 থেকে 18 কিলোমিটারের মধ্যেই যা কিছু প্রাকৃতিক ঘটনা ঘটছে, সেই জন্যই এটাকে বলা হয়েছে, এরকমভাবে ভাগ করা হয়েছে বা বিভক্ত করা হয়েছে, যেটা হলো ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্র মণ্ডল, তার পরবর্তী এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। এরপরে রয়েছে আবার এরকম 2-3 কিলোমিটার ব্যাপী বিস্তৃত একটা স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং তার পরবর্তী উচ্চতর স্তরের মধ্যে সীমাস্থ স্তর হলো স্ট্র্যাটোপজ। এখানে যেমন ট্রপোপজটা স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মধ্যে সীমামান বা সীমাস্থ মান তৈরি করেছে, বর্ডার তৈরি করেছে বা বর্ডার লাইন তৈরি করেছে, তেমনি ওর উপরে থাকছে শান্ত মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। তা যাই হোক, তো
এই ট্রপোপজের পরবর্তী স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে বেশিরভাগ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওজোন গ্যাস। ওজোনের সংকেত তোমরা জানো, ওজোন গ্যাসটা কি? ওজোন, এটা হলো একটা অক্সিজেনের রূপভেদ। বহুরূপতা, কার্বনের বহুরূপতা পড়ানোর সময় বলেছিলাম যে কার্বন ছাড়া সালফার, ফসফরাস এদের যেমন রূপভেদ দেখা যায়, তেমনি অক্সিজেনের একটা রূপভেদ হলো ওজোন। প্রকৃতিতে এই ওজোন গ্যাসটাও একটা বিরাট ভূমিকা পালন করে। এই প্রাকৃতিক ঘটনাতে এর কিন্তু হস্তক্ষেপ অনেক বড়। তো আমরা জানি যে সূর্য থেকে বা মহাজগৎ থেকে আসা যাবতীয় মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, কসমিক রশ্মি প্রভৃতি রশ্মিগুলি কিন্তু এই ওজোন স্তর দ্বারা বাধাপ্রাপ্ত হয়। পৃথিবীর আবহমণ্ডলে জীব সৃষ্টির এটি একটি প্রধান কারণ। যদি ওই মহাজাগতিক সমস্ত রশ্মিসমূহ পৃথিবী বিশ্বে চলে আসতো, তাহলে কিন্তু আজকের প্রকৃতিতে এরকমভাবে অত্যাধুনিক মানব সভ্যতার সৃষ্টি হওয়া দুষ্কর ছিল। তা যাই হোক, আমরা জানি এই ওজোন গ্যাস ওই সমস্ত মহাজাগতিক রশ্মিকে কি করে? প্রতিফলিত করে দেয়, দিয়ে ফিরিয়ে দেয় আবার মহাশূন্যে ফিরিয়ে দেয়। তাই আমরা এখানে যেটা রয়েছে, এখানে ওজোন স্তরটাকে বলা হয় কি? স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন লেয়ার বা শান্তমণ্ডলীয় ওজোন স্তর। শান্তমণ্ডলীয় ওজোন স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন লেয়ারে দেখা যায় কি না, বা শান্তমণ্ডলে কিছু কিছু সময় ওখানে কিন্তু কোনো মেঘ নেই, বৃষ্টি, কুয়াশা ইত্যাদি কোনো কিছুই নেই। কিন্তু বৎসরের বিভিন্ন সময়ে দেখা যায় যে ওখানে বেশ কিছু বরফ ঘনীভূত হয়ে মেঘের আকারে ভেসে বেড়াতে থাকে, যেটাকে বলা হয় কি? মেরুদেশীয় শান্তমণ্ডলীয় মেঘ, পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড। যেটাকে বলা হয় কি? পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড বা পিএসসি। পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড, মেরুদেশীয় শান্তমণ্ডলীয় মেঘ, মেরুদেশীয় শান্তমণ্ডলীয় মেঘ। আর এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে আমাদের কিন্তু যাবতীয় বিমান, প্লেন, যাত্রীবাহী বিমান এবং আরও উপরের দিয়ে জেট প্লেন ইত্যাদি চলে। এর পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোপজের পরবর্তী স্তর হচ্ছে মেসোপজ, এই মেসোস্ফিয়ারে কিন্তু এখানে আমরা যত উপরের দিকে উঠতে থাকি ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারে, তত কিন্তু উষ্ণতা হ্রাস পেতে থাকে, বায়ুর চাপ কমতে থাকে এবং উষ্ণতা হ্রাস পেতে থাকে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী মেসোপজেও কিছু কিছু জায়গায়, মানে মেসোস্ফিয়ারের মধ্যে এর পরবর্তী স্তর হলো সবার নিচে রয়েছে, এটা হলো ট্রপোস্ফিয়ার। তারপরে রয়েছে ট্রপোপজ,
পজ, তারপরে রয়েছে এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোপজ, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার, এটা প্রায় 50 কিলোমিটার পর্যন্ত, এটা শূন্য থেকে এটা 18, এটা 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হয়, আর এটা প্রায় 38, আর এটাও 3 কিলোমিটার স্ট্র্যাটোপজটা। তারপরে রয়েছে মেসোস্ফিয়ার এবং তারপরে রয়েছে এরকম মেসোপজ। মেসোস্ফিয়ারে কিছু কিছু অঞ্চলে এখানে কিন্তু তাপমাত্রা ক্রমশ কোথাও বৃদ্ধি পেতে থাকে বা কোনো স্তরে হ্রাস পেতে থাকে, এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় কিন্তু এই মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে একটা জায়গায় রয়েছে প্রায় -95°C তাপমাত্রা দেখা যায়, অর্থাৎ সেখানকার তাপমাত্রা সবচেয়ে কম। তার পরবর্তী মেসোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার, তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তারপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, তারপরে কিন্তু আর ভাগ করা হয়নি, সেটা মহাশূন্য। তাহলে আমরা যত উপরের দিকে যাব বায়ুর চাপ কিন্তু তত কমতে থাকবে, যার জন্য এই এখানে কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে নিচের দিকের অংশে বলেছি ওজোন স্তর জমা হয়ে থাকে, যার জন্য এই অংশটাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। আর তার পরবর্তী মেসোস্ফিয়ারেও নিচের অংশে বেশ কিছুটা কিন্তু ওজোন গ্যাস থাকে, ওজোন, যার জন্য বলা হয় ওজোনোস্ফিয়ার। ওইখানে ওই ওজোন স্তরটা একটা মোটা স্তর তৈরি করেছে, তো সেখানে এই বেশিরভাগ যাবতীয় মহাজাগতিক রশ্মিসমূহ ওই ওজোন স্তর দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে মহাশূন্যে ফিরে যায়। কিন্তু তাহলে এই সূর্যের কার্যকরী সৌর বিকিরণ যে তাপ এবং আলোক রশ্মি বহন করে নিয়ে আসে, তাহলে সেটা ফিরে যায় না কেন? না, সেটা কি, কোন ধরনের তরঙ্গ? সেটা হলো বেশিরভাগটাই ইনফ্রারেড, অর্থাৎ অবলোহিত তরঙ্গ। এই অবলোহিত তরঙ্গ বেশিরভাগ অংশটাই ওজোন স্তর ভেদ করেও চলে আসতে পারে, ওজোন স্তর ভেদ করেও চলে আসে। তাই পৃথিবীতে কিন্তু এই জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ইত্যাদির সৃষ্টি হয়েছে। তো ওজোনোস্ফিয়ারের পরবর্তী রয়েছে যে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরের দিকের অংশে যেটা হচ্ছে বলা হয় কেনেলি হেভিসাইড স্তর, যে আগেই বলেছিলাম হালকা মৌলগুলো বা হালকা গ্যাসীয় মৌলগুলো সূর্যের তাপে প্রচণ্ড বা পৃথিবীর তাপে বাষ্পীভূত হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে গিয়ে ওই প্রচণ্ড তাপে তারা আয়নিত হয়ে তৈরি করেছে কিছুটা বলয়, যেটাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার। আমরা জানি যে ওজোনোস্ফিয়ার যেমন মহাজাগতিক রশ্মিসমূহকে বিকিরিত করে মহাশূন্যে ফেরত পাঠায়, তেমনি আয়নোস্ফিয়ারের মধ্যে যে সমস্ত হালকা গ্যাসীয় আয়নগুলো রয়েছে, এই আয়নোস্ফিয়ার দ্বারাই আমরা দেখেছি কি যে এই আয়নোস্ফিয়ার ছিল বলেই হালকা গ্যাসগুলো আয়নিত হয়ে তারা যখনই দুটো বিপরীতধর্মী আয়ন বা আধানের সৃষ্টি করেছে, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তবেই আমরা যুক্ত করেছিল
গঠন করেছিল যৌগ অণু। বিপরীতধর্মী আধান বা আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছিল যৌগ অণু। এবং তখন যেহেতু পৃথিবীর চাপ এবং তাপে, প্রচণ্ড তাপে উপরের দিকে উঠে যাচ্ছিল কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বিভিন্ন গ্যাসগুলোই, তাদের মধ্যে এই কার্বন প্রথম নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করেছে কি অ্যামোনিয়া অণু। অ্যামোনিয়ার সঙ্গে যখনই আবার অ্যামোনিয়াটা জলে দ্রবীভূত হয়ে বা কার্বনের সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি করেছে প্রথম জৈব যৌগ অণু, সেটা কি না অ্যামাইনো অ্যাসিড অণু। এই অ্যামাইনো অ্যাসিড অণুটা জলে দ্রবীভূত হয়ে প্রথম যখন জলে পড়েছে, বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে পড়ার পর সেটা কিন্তু জলেতেই প্রথম সৃষ্টি করেছে এককোষী জীব, যার মানে যৌগ অণুটি হলো কেবলমাত্র প্রোটিন অণু, অ্যামাইনো অ্যাসিড অণু। এই অ্যামাইনো অ্যাসিড অণু সৃষ্টি হওয়ার ফলে সেখানে কিন্তু জীবজ অণুর সৃষ্টি হয়েছে বা এককোষী জীবদেহ তৈরি হয়েছে, যেটা হচ্ছে অ্যামিবা। তা যাই হোক, তো ওই আয়নোস্ফিয়ারে আমরা জানি আয়নোস্ফিয়ারে আরেকটা কাজ কি না, আয়নোস্ফিয়ারে তাহলে ওই ডিজেল বলুন আয়নোস্ফিয়ার তার নিচের অংশটাকে বলা হচ্ছে কেনেলি হেভিসাইড স্তর। এই নিচের অংশে কিন্তু আমাদের কি দেখা যায় যে ওই কেনেলি হেভিসাইড স্তরেতেই মেরু প্রদেশে বা সুমেরু এবং কুমেরু অঞ্চলে সেখানে কি হয়, ওখানে কিন্তু যেহেতু ভূগোলকের একেবারে মেরু অঞ্চলে অবস্থিত, সেই জন্য ওখানে বেশিরভাগ সময়ই সূর্যের আলো কিন্তু যে পৌঁছাতে পারে না। সেই জন্য সেখানে কি হয় 6 মাস দিন 6 মাস রাত্রি এরকম হয়। তো এই 6 মাস রাত্রি হওয়ার সময় সেখানে যে ওই মেরু প্রদেশে মেঘে বা আকাশে যে আমাদের আলোক বর্ণালী ছোটা দেখা যায়, সেটাই কি, সেটাই হলো মেরুজ্যোতি, যেটা সুমেরুতে অরোরা অস্ট্রালিস এবং কুমেরুতে অরোরা বেরিয়েলিস নামে আমরা ভূগোলেও পেয়েছি। সেই মেরুজ্যোতি দেখা যায় কিন্তু এই আয়নোস্ফিয়ারে। আরেকটা কারণ কি হলো, আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি প্রকাশিত কোথায়, আয়নোস্ফিয়ারে। অরোরা অস্ট্রালিস এবং অরোরা বেরিয়েলিস। আর আয়নোস্ফিয়ার দ্বারাই আমাদের কি হয়, যে কোনো রেডিও স্টেশন থেকে বা যে কোনো বিকিরিত তরঙ্গগুলো ওই আয়নোস্ফিয়ার দ্বারাই বাধাপ্রাপ্ত হয়ে যখন কোনো একটা রিলে স্টেশন থেকে এই বেতার তরঙ্গ ছেড়ে দেওয়া হলো, সেটা কিন্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর ওই আয়নোস্ফিয়ার দ্বারা বাধাপ্রাপ্ত বা প্রতিফলিত হয়ে আবার পৃথিবীর দিকে ফিরে আসে, ভূপৃষ্ঠের দিকে ফিরে আসে। এসে সেখানে আবার কোনো টাওয়ার বা স্টেশন দ্বারা সেই তরঙ্গগুলোকে ধরে তারা আবার কি করে, তার উপর সেটাকে সেই তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেড়ে যাওয়ার দরুন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর সেটাকে আবার কনডেন্স অবস্থায় এনে অর্থাৎ ঘনীভূত করে সেটাকে আবার তার মধ্যে শক্তি সঞ্চিত করে দেওয়া হয়। সেই শক্তি তখন আবার ওই তরঙ্গগুলো আবার এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, কম্পাঙ্ক বেড়ে যায়, তার জন্য আবার দূরত্ব তারা অতিক্রম করতে পারে। অতিক্রম করে গিয়ে পরবর্তী আবার এরকম রিলে স্টেশন দ্বারা সেটা বেশ কিছুটা দূরত্ব ছড়িয়ে পড়তে পারে। তো এই আয়নোস্ফিয়ার দ্বারাই কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর এই আয়নোস্ফিয়ারে আমাদের কিন্তু কি করা হয়, এই যে স্যাটেলাইটগুলো, কৃত্রিম উপগ্রহগুলো প্রতিস্থাপিত করা হয়। তার পরবর্তী হচ্ছে এক্সোস্ফিয়ার। সেখানে ক্রমশ যত উপরের দিকে যাব তত কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে এবং পর্যায়ক্রমিকভাবে এই তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় এক্সোস্ফিয়ারে উপরে ম্যাগনেটোস্ফিয়ারে সেখানে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস বা 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। এখানে কিন্তু যত আমরা উপরের দিকে উঠতে থাকি বায়ু স্তরের পরিমাণ তো কমছে। এই বায়ু স্তর কমতে কমতে একসময় কি আসে, ওখানে বায়ুর চাপ অনেকখানি কমে যায়। এই ম্যাগনেটোস্ফিয়ারে সেখানে কিন্তু অনেক সূর্য থেকে আসা এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যাপক বিস্তৃতি দেখা যায় এবং এই তরঙ্গের
বিস্তৃতির জন্যই সেখানে কিন্তু কি হয়, তরঙ্গের বিস্তৃতির জন্যই সেখানে একটা চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় ক্রিয়া ঘটতে দেখা যায়। তো এখানে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারে আমরা পরবর্তী পর্যায়ে দেখতে পাবো, যখন যে কোনো মহাকাশযান পৃথিবীপৃষ্ঠ ছাড়িয়ে বা আমাদের এই